আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সমাধান করব 6 থেকে, গত পর্বে আমি খ বিভাগের ক থেকে 6 পর্যন্ত আমি সমাধান করেছিলাম। আজকের পরে আমরা 6 থেকে ড পর্যন্ত আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো 6তে দেওয়া আছে যে মিলা 50,000 টাকা 8% হারে এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো। 5 বছর পর কে লাভবান হবে? তো এটা খুবই সহজ। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে যে মিলার মুনাফা বের করতে হবে এবং শিলার মুনাফা বের করতে হবে। এরপর আমরা দেখব যে কার মুনাফা বেশি, যার মুনাফা বেশি সেই লাভবান হবে। তো এটা মুনাফার সূত্র, সরল মুনাফার সূত্র হবে, যেহেতু এখানে চক্রবৃদ্ধি কোনো কথা উল্লেখ নেই। তো দেখো আমরা প্রথমে লিখব যে মিলার ক্ষেত্রে যে মিলার আসল হচ্ছে যে পি ইকুয়াল হচ্ছে 50,000, এরপর হার বা আর এর মান হচ্ছে যে 8% বা 100 ভাগের 8 বা 0.08, আর বছর হচ্ছে যে 5 বছর, উভয় 5 বছর রেখেছিল ব্যাংকে। তো এন এর মান হবে যে এন ইকুয়াল হচ্ছে 5। এখানে আমরা লিখব যে এতে মুনাফা বা আই ইকুয়াল এনপিআর। তো এন এর মান হচ্ছে 5, আসল হচ্ছে যে 50,000, আর আর এর মান হচ্ছে 0.08। এখন যদি আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করি তাহলে আসবে 20,000 আসে। এটা হচ্ছে যে মিলার মুনাফা। এখন আমরা শিলার মুনাফা বের করব। তো শিলার ক্ষেত্রে শিলার আসল হচ্ছে যে 42,000 টাকা, এরপর আর হচ্ছে যে 10% বা 100 ভাগের 10 বা 0.1, আর বছর হচ্ছে যে 5 বছর। তো শিলার মুনাফা হবে যে আই কিউ এনপিআর বা এন এর মান হচ্ছে 5, পি হচ্ছে যে 42,000, আর আর এর মান হচ্ছে 0.1। তো এখন যদি আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করি তাহলে আসবে 21,000। যেহেতু শিলার 21,000 আর মিলার হচ্ছে 20,000, সুতরাং শিলার লাভ হবে, শিলার 1,000 টাকা বেশি লাভ হবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা বর্গীয় জয়ের সমাধান করব। তো বর্গীয় জয়তে 3টি বিন্দু দেওয়া আছে, বলা আছে যে বিন্দু 3টি সমরেখ কিনা যাচাই করো। তো সমরেখ কিনা এটা যাচাই করতে হলে আমাদেরকে যেটি করতে হবে যে প্রথমে এবি বিন্দু দুটির ডাল নির্ণয় করতে হবে, এরপর বিসি বিন্দু দুটির ডাল নির্ণয় করতে হবে। যদি দেখা যায় যে এবি রেখার ডাল এবং বিসি রেখার ডাল সমান আসে তাহলে আমরা বলবো যে বিন্দু 3টি সমরেখ, আর যদি সমান না আসে তাহলে আমরা বলবো যে বিন্দু 3টি সমরেখ নয়। তো প্রথমে আমরা এবি রেখার ডাল নির্ণয় করব। তো ডাল নির্ণয় করার সূত্র হচ্ছে যে খুঁটিদ্বয়ের অন্তর ডিভাইডেড হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো বর্গীয় জ, তো প্রথমে আমরা এবি রেখার ডাল নিলাম, এবি রেখার ডাল খুঁটিদ্বয়ের অন্তর। তো অর্থাৎ 3 থেকে আমরা 2 প্রথমে বাদ দিব, অর্থাৎ 3 - 2, আর নিচে হবে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ 5 - 3। এটা আমরা জানি যে এটা হচ্ছে যে ভুজ, এটা হচ্ছে খুঁটি, এখানে এটা হচ্ছে ভুজ, এটা খুঁটি। তো নিয়ম হচ্ছে যে x2 থেকে x1 এবং y2 থেকে y1 বিয়োগ করতে হয়। তো যেহেতু খুঁটিদ্বয়ের অন্তর, তো খুঁটি y2 হচ্ছে যে এটা 3 আর y1 হচ্ছে 2, এখানে আমরা 3 থেকে 2 বাদ দিয়েছি। আর ভুজদ্বয়ের অন্তর মানে হচ্ছে x2 - x1, তো x2 হচ্ছে 5 আর x1 হচ্ছে 3, এই কারণে 5 - 3 দিয়েছি আমরা। তো উপরে আসে 1 আর নিচে আসে 2, এটা হচ্ছে আমরা এবি রেখার ডাল। এখন আমরা বিসি রেখার ডাল নির্ণয় করবো, যেহেতু যে আবার বিসি রেখার ডাল। তো বিসির ক্ষেত্রে সেম সূত্র প্রয়োগ হবে যে খুঁটিদ্বয়ের অন্তর। তো এখানে খুঁটি হচ্ছে যে 6 আর 3, তো 6 - 3 আমরা বিয়োগ করব, আর নিচে হবে ভুজদ্বয়ের অন্তর। তো
ওয়াই 12 মাইনাস 5, তো 12 মাইনাস 5, তো উপরে আসে 3 আর নিচে আসে 7। তো যেহেতু এবি এবং বিসির একটা ডাল ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এখানে আমরা বলবো যে বিন্দু তিনটি সমরেখ নয়। আশা করি বুঝতে পেরেছ, খুবই সহজ। প্রথমে আমরা ডাল নির্ণয় করেছি এবির এবং এরপর হচ্ছে বিসির। তো ডাল নির্ণয় করার সূত্র আমরা জানি যে খুঁটিদ্বয়ের অন্তর বাই বুজদ্বয়ের অন্তর। এরপর আমরা ডাল নির্ণয় করেছি, ডাল যেহেতু সমান হয়নি তাই আমরা বলেছি যে বিন্দু তিনটি সমরেখ নয়। তো এখন আমরা ঝয়ের সমাধান করব। তো ঝতে দেওয়া আছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -3 এবং যা 4,5 বিন্দু দিয়ে যায়। তো আমরা একটা সূত্র জানি যে এম ডাল বিশিষ্ট এক্স ওয়াই বিন্দুর সমীকরণ হচ্ছে যে y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ইকুয়াল হচ্ছে যে m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এই সূত্র আমরা প্রয়োগ করব। তো এখানে ডাল অর্থাৎ m এর মান হচ্ছে যে -3 আর দেওয়া আছে যে এক্স ওয়ানের মান এবং ওয়াই ওয়ানের মান। তো আমরা লিখব যে আমরা জানি যে m ডাল বিশিষ্ট m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দুর সরল রেখার সমীকরণ হচ্ছে যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তো y তো y এর জায়গায় ঠিক মতো যেরকম আছে এরকম থাকবে। আর y1 এর মান হচ্ছে, দেখো যে y1, তো y1 কত দেওয়া আছে, y1 হচ্ছে যে 5 আর m এর মান হচ্ছে যে অর্থাৎ ডালের মান -3 দেওয়া আছে। তো -3 x যেরকম আছে এরকম থাকবে। আর y1 এর x1 এর মান হচ্ছে যে 4। তো দেখো y মাইনাস 5 ইকুয়াল -3 দিয়ে আমরা গুণ করব। তো -3x হবে প্রথমে, আর মাইনাস প্লাস, আর 3 4 হবে 12, 12। এরপর আমরা যেটি করব যে y কে বাম পাশে রাখবো, এরপর -3x কে সমান এই পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে অর্থাৎ +3x। এরপর -5 এর -5 আর 12 কে যদি আমরা এই সমানের পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, যেহেতু প্লাস চিহ্ন, -12 আর সমানের পাশে শূন্য থাকবে। বা 3x প্লাস y আর -5 আর -12 যদি আমরা যোগ করি তাহলে আসবে যে -17 ইকুয়াল 0। এটি হচ্ছে যে সমীকরণ 3x প্লাস y -17 ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছ, খুবই সহজ। আমি আবার বলতেছি যে m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দু সরলরেখার সমীকরণ হচ্ছে যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তো x1 এবং y1 হচ্ছে যে এই যে মানটি দেওয়া আছে, যে বিন্দুটি দেওয়া আছে, এটার প্রথমটি হচ্ছে যে x1 আর 5 হচ্ছে যে y1। তো আমরা সূত্র প্রথমে লিখেছি যে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1। তো y সেম থাকবে, আর y1 এর মান হচ্ছে 5 দিলাম আমরা 5, আর m এর মান হচ্ছে যে -3 আর x থাকবে, আর x1 এর মান হচ্ছে 4। এরপর আমরা যেটি করেছি যে -3 দিয়ে এই দুটি সংখ্যা গুণ করেছি। তো -3 দিয়ে x কে গুণ করলে আসে -3x আর প্লাস, আর 3 4 12। পরে আমরা যেটি করেছি সব সংখ্যাকে এক পাশে নিয়ে এসেছি। তো এদিকে বাম পাশে ছিল আমাদের y মাইনাস 5, তো y মাইনাস 5 আর -3 সমানের পাশে এসে প্লাস হয়ে গেছে, +12 এদিকে এসে মাইনাস হয়ে গেছে, আর সমানের পাশে কিছু থাকে না, শুধু শূন্য থাকে। তো এরপরে দেখো যে আমরা সমীকরণের নিয়ম অনুসারে প্রথমে x এর মান থাকবে, তো 3x কে প্রথমে নিয়ে এসেছি আর y কে এরপরে লিখেছি, আর -5 এবং -12 যোগ করলে আসে -17। তো এটা হচ্ছে যে আমাদের সমীকরণ। এখন আমরা ইও এর সমাধান করব। তো ইওতে দেওয়া আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেওয়া আছে একটি বৃত্তের, ধরো এটা একটা বৃত্ত,
এটা একটা ধরো যে এতটুকু হচ্ছে একটা চাপ, এতটুকু চাপ, এই চাপের যে বৃত্তচাপ কেন্দ্রে হচ্ছে যে 30 ডিগ্রি উৎপন্ন করে, এখানে 30 ডিগ্রি হবে। আর চাপটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ এতটুকু হবে যে 5। তো আমাদেরকে এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে কতটুকু জায়গা এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে যে সমান হচ্ছে যে পাই আর থিটা বাই পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি। তো এখানে আমরা মান বসিয়ে নেব। তো থিটা হচ্ছে ডিগ্রির মান, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। আর পাই এর মান তো আমরা জানি 3.1416। আর এর মান হচ্ছে যে 5, যেহেতু ব্যাসার্ধ 5 দেওয়া আছে, তো এখানে হবে যে 5 আর স্কয়ার যেহেতু দেওয়া আছে 5 স্কয়ার, থিটার মান হবে 30 ডিগ্রি আর নিচে হবে 360। তো দেখো 0 0 কাটা যাবে, তো পাই আর এখানে হবে 5 5 25 আর নিচে হবে 36। তো এখন যদি আমরা পাই ইন্টু 225 গুণ করি, এরপর 36 দিয়ে ভাগ করি, তাহলে মান আসবে 6.545। এটা হচ্ছে যে এই বৃত্তকলার ক্ষেত্রফলের মান, যে 6.545। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ঠ এর সমাধান করব। তো ঠতে দেওয়া আছে যে 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। বৃত্ত তিনটির কেন্দ্র সমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। তো তিনটা বৃত্ত, তো আমরা প্রথমে তিনটা বৃত্ত এঁকে নেই। এখন এই বৃত্তগুলার ব্যাসার্ধ দেওয়া আছে, যে ধরো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে 6, আর এই বৃত্তের ধরো ব্যাসার্ধ দেওয়া আছে 7, আর এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8। তো এখন বলা হচ্ছে যে এখানে যে ত্রিভুজ উৎপন্ন করবে, এই ত্রিভুজের আমরা পরিসীমা নির্ণয় করতে। তো আমরা প্রথমে ত্রিভুজটি এঁকে নিই। তো দেখো এটা যদি 8 হয়, এটাও 8 হবে, কারণ এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এখানেও 6 হবে, আবার এটাও 7 হবে, কারণ এখান থেকে এখানে যে কথা, এখান থেকে একই কথা, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো পরিসীমা হচ্ছে যে 3 বাহুর যোগফল। তো এখন যদি আমরা 3 বাহু যোগ করে নিই, তাহলে পেয়ে যাবে এই ত্রিভুজের পরিসীমা। তো এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 8, তো 7 8 হচ্ছে যে 15। তো এই বাহু হবে যে 15। এরপর 6 আর 8 যদি আমরা যোগ করি, তাহলে হবে যে 14, আর 6 আর 7 যদি আমরা যোগ করি, তাহলে হবে 13। অর্থাৎ এই 3 বাহুর যোগফল হবে 42 আসবে। অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 42। পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল, আর চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের 4 বাহুর যোগফল। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমরা ঠ এর সমাধান করব। তো ঠতে দুটি বাইনারি মান দেওয়া আছে, তো আমাদেরকে গুণ করতে বলা হয়েছে। তো বাইনারি গুণ আমরা যে স্বাভাবিকভাবে যে গুণ করি, এই নিয়মই হবে। তো দেখো প্রথমে দেওয়া আছে 1 0 1 1 0, এরপরে দেওয়া আছে যে 1 1 0 1। আমরা যেভাবে নর্মাল গুণ করি এইভাবে গুণ করব। তো একের সাথে 0 গুণ করলে আমরা নর্মাল যেরকম 1 0 0, এখানে 0 হবে, আর 1 1 1, আবার 1 দিয়ে গুণ করলে 1 1 1, 1 0 0, 1 1 1, আবার এই 0 দিয়ে গুণ করবো 0 0 0 0 0 1 0 0 0 0। এখন আমরা এই 1 দিয়ে গুণ করব, 1 0 0, 1 1 1, 1 1 1, 1 0 0, 1 1 1। আবার এই 1 দিয়ে গুণ করব, 1 0 0, 1 1 1, 1 1 1, 1 0 0, 1 1 1। এখন আমরা যোগ করে নেব। তো 0 0, 1 আর 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, আবার এখানে 1 হবে। আর এখানে দেখো যে 1 আর 1 হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3। তবে বাইনারিতে 3 মানে হচ্ছে 11। তো 11-র 1 হবে, হাতে হবে আবার 1। তো এখানে 1, তো 1 1 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, আর 2 2 মানে হচ্ছে যে বাইনারিতে 10, 10-এর 0, আবার হাতে আছে 1। তো 1 আর 1 যোগ করলে হচ্ছে যে 2 2 মানে 10, 10-এর 0 আবার আছে
1, তো 1 আর 1 যোগ করলে হচ্ছে 10। তো এটা হচ্ছে যে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। বাইনারি ক্ষেত্রে যেটি মনে রাখবে যে 1 যোগ 1 সমান হচ্ছে, আমরা নর্মাল হচ্ছে যে 3, কিন্তু বাইনারিতে 3 মানে হচ্ছে যে 11। এখানে আমি যেখানে 3 হয়েছে এখানে 1 দিয়েছি, এর হাতে আবার 1 রেখেছি। আবার বাইনারিতে 1 আর 1 যোগ করলে আসে 10। নর্মাল হচ্ছে যে 2, কিন্তু বাইনারিতে 2 মানে হচ্ছে যে 10। এখানে আমি 0 দিয়েছি, যেখানে 2 হয়েছে সেখানে 0 দিয়েছি, আর হাতে রেখেছি 1। তো এইভাবে মূলত আমি করেছি। তো আশা করি বুঝতে পেরেছ। এখন সর্বশেষ যেটি আছে, যে ঢতে দেওয়া আছে নিচে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে যে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো L মানে হচ্ছে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 হচ্ছে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ, এবং F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যা বিয়োগ, আর H হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো আমরা প্রত্যেকটি মান এখানে লিখব। তো প্রথম আমরা দেখি যে L মানে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো প্রচুরক শ্রেণী হচ্ছে এখানে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে যেহেতু 52 সবচেয়ে বেশি, গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে, তো এই শ্রেণীর যে নিম্ন সীমা, এখানে নিম্ন সীমা হচ্ছে 31, অর্থাৎ L এর মান হবে 31 প্লাস F1 হবে যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, এই গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 52 থেকে 26 বিয়োগ করতে হবে। তো 52 থেকে 26 বিয়োগ করলে 26ই আসে। আবার নিচে F1, তো আবার 26, আর F2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা বিয়োগ। তো 52 থেকে 50 যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 2, অর্থাৎ F2 এর মান হবে 2 ইন্টু H মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি, অর্থাৎ একটা শ্রেণী থেকে একটা শ্রেণীর ব্যবধান। তো 30 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে 10 পাবো, অর্থাৎ শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। তো এখন আমরা ক্যালকুলেশন করব। 31 প্লাস 10 দিয়ে যদি 26কে আমরা গুণ করি তাহলে আসবে 260, নিচে হবে 28। তো 31 প্লাস 260কে 28 দিয়ে ভাগ করলে আসে 9.286। তো এখন 31-এর সাথে 9.286 আমরা যদি যোগ করি তাহলে আসবে যে 40.286। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।